তো ইন্ট্রো ছাড়া আরেকটি খবর আপনাদের পরিবেশন করব, সেটা হচ্ছে 16,500 যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল 2020 সালের নোটিফিকেশনের ভিত্তিতে, যেখানে কোনো ভ্যাকান্সি প্রজেকশন ছিল না। এতটাই রুদ্ধদ্বার কক্ষে নিয়োগ হয়েছে যে তার কোনো ভ্যাকান্সি প্রজেকশন প্রাথমিক শিক্ষা পর্ষদ দেওয়ার চেষ্টা করেনি বা দেয়নি। তো সেইখানে দাঁড়িয়ে তার 5% অ্যাডিশনাল প্যানেল করলে দাঁড়ায় 825টা শূন্যপদ। সেই শূন্যপদে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ দেয়নি। 3929 যে ম্যাটার সুপ্রিম কোর্টে গেছে, সেখানে 1117 মতন ক্যান্ডিডেট নন জয়নিং সিট তারা ক্রিস্টালাইজ যে মিটিংটা হয়েছিল দুই পক্ষ মিলেমিশে, তো সেখানে তারা বলেছিল যে 1117টা নন জয়নিং ছিল। তো হিসাব মতন 5% অ্যাডিশনাল প্যানেলের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে নন জয়নিং যদি থেকে থাকে তাহলে 5% অপেক্ষমান তালিকা থেকে সেই জায়গায় নিয়োগ পেতে পারে। এটা প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগ রুলস মোতাবেক 8-6 মোতাবেক। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এক্ষেত্রেও 16,500তে 5% অ্যাডিশনাল প্যানেল তারা দেয়নি। তো সেই জায়গা থেকে 3929 ম্যাটার নিষ্পত্তি হওয়ার পরে পিটিশনাররা পুনরায় সিঙ্গেল বেঞ্চে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে এবং সেই মামলা আজকে শুনানির জন্য ওঠে, অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে। তো সেক্ষেত্রে সেই মামলায় যিনি সিনিয়র অ্যাডভোকেট ছিলেন তিনি অ্যাপিয়ার না করায় তার পক্ষ থেকে জুনিয়র অ্যাডভোকেট তিনি বলেন যে আজকে নট টুডে করার জন্য, এবং ম্যাটারটা জাস্টিস অমৃতা নাম জানতে চেয়েছিলেন যে ম্যাটারটা কী। তখন তিনি বলেছিলেন যে 16,500 5% অ্যাডিশনাল প্যানেলে প্রকাশ হয়নি, সেই বিষয় সংক্রান্ত বিষয়। এখন এই যে মামলাটা রিট ফাইল নো ডাউট দেরি করে করা হচ্ছে। এটা তো 2020 সালের নিয়োগ প্রক্রিয়া, সেখানে 2021 প্যানেল বেরিয়েছে, তো 2022 এটা শেষ হয়ে যাওয়ার কথা, মানে এই নিয়োগ প্রক্রিয়া। এখন পিটিশনারদের তরফ থেকে যদি কোনো সার্টেন আইডিয়াই এক্ষেত্রে দেখানো যায় যে এই নিয়োগ কতদিন পর্যন্ত চলেছে, তো সেক্ষেত্রে একটা বিষয় হতে পারে। আর সেই সাথে সুপ্রিম কোর্টের যে 3929 যে ম্যাটারের যে অর্ডার, অর্থাৎ আলী হোসেন মণ্ডলের যে মামলার যে অর্ডার, সেখানে সুপ্রিম কোর্ট এক্সপায়ারি প্যানেলের উল্লেখ করেছে যে 1 বছর ভ্যালিডিটি থাকে, সেক্ষেত্রে তার মধ্যে নিয়োগ করা যায় না। বাট সুপ্রিম কোর্টের 3929 ম্যাটারে 5% অ্যাডিশনাল প্যানেলের বিষয়টা উঠে আসে না, কারণ ওখানে সেই মামলা যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি এই প্রসঙ্গগুলো তোলেননি। তো একটা নিয়োগ প্রক্রিয়া মানে 105% ইজিক্যাল টু 100%, অর্থাৎ ইনিশিয়াল প্যানেল 100% এবং 5% অ্যাডিশনাল প্যানেল দুটো মিলেমিশে একটা 100% রিক্রুটমেন্ট হয়। এখন কালকে জাস্টিস অমৃতা ম্যাডাম এই যে রিট ফাইল দেরি করে করা, কতটা এটা আদতে মেন্টালিটি পয়েন্টে যাবে কি, সুপ্রিম কোর্টে 3929 অর্ডারে যাবে বা প্যানেল এক্সপায়ার করেছে, এই বিষয়টা কী করে তিনি ট্যাকেল করবেন এবং পিটিশনারদের তরফ থেকে কতটা যথাযথ অ্যাপ্রোচ নিয়ে তারা মামলাটা দায়ের করেছে। সে শূন্য পদ আছে, এটা নো ডাউট ক্লিয়ার, বাট সেক্ষেত্রে এই সিটগুলো ক্যারি ফরওয়ার্ড হচ্ছে 2022 রিক্রুটমেন্টের ক্ষেত্রে। সেক্ষেত্রে 2022 সালে যদি এই কোর্ট এই মামলাটাকে পারমিট করে এবং এই মামলা পুনরায় সুপ্রিম কোর্ট পর্যন্ত যাওয়ার রাস্তা তো খোলাই থাকছে, তো সেক্ষেত্রে এই নিয়োগে যদি এরকম প্রমাণিত হয়ে যায় যে এইখানে দাঁড়িয়ে 16,500 যে রেস্ট অফ ভ্যাকেন্সি ক্যারি ফরওয়ার্ড হয়ে গেছে, দেন সেটা এস্টাবলিশমেন্ট হয়ে গেলে 5% অ্যাডিশনাল প্যানেল দিল না, যার জন্য পর্ষদ ধমক খেলো, বাট আলটিমেটলি দিতে যদি হয় 5% অ্যাডিশনাল প্যানেল, তাহলে কিন্তু এই সিট কিন্তু যে অনগোয়িং রিক্রুটমেন্ট হয়ে গেছে সেখান থেকে আসবে নাকি নতুন করে ভ্যাকেন্সি দিকে কাটবে, সেটা একটা বিষয় থাকছে। আর শুরুতেই এই মামলা ডিসপোজ অফ করার বা ডিসমিস করে দেওয়ার একটা ব্যাপার থাকছে। তো ঘনঘটাপূর্ণ একটি মামলা। তো সেক্ষেত্রে এই মামলা কোন দিকে যায়, 42/949 একটু আগে ব্যাখ্যা আপনাদের দিয়েছি। সেক্ষেত্রে কিছু সার্টেন আরটিআই এবং যে প্যানেলের যে ক্রোনোলজি ছিল তাতে করে প্যানেল এক্সপায়ার হয়েছে 2024/11/2022 তারিখেও, সেক্ষেত্রে লাস্ট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু হয়েছে একই মেমো নাম্বার। তো এক্ষেত্রে লাস্ট কবে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে, প্যানেল কবে এক্সপায়ার করলে, সেগুলো যদি পিটিশনাররা ঠিকঠাকভাবে তুলে ধরতে পারেন তাহলে এই মামলা হয়তো কালকে দাঁড়িয়ে যেতে পারে। তো দেখা যাক আলটিমেটলি আগামীকাল কী হয়। এই মামলা খুব সকালের দিকে এই মামলার হিয়ারিং আছে। ধন্যবাদ সকলকে।